রাহুল একটু অবাক হয়ে বলল, কেন বলুন তো? আমার ছেলে সকাল থেকে এখানেই ছিল। ও বলেছিল যতক্ষণ না ওর বড়মার অপারেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ ও এখানে আমার সাথেই থাকবে। কিন্তু ঘন্টা দুয়েক আগে ও আমার কোলে এসে ঘুমিয়ে পড়ল। তখন আমি ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলাম। কিন্তু আপনি ওকে কেন খুঁজছেন? প্লিজ বলুন, আমার ঠাম্মা কেমন আছে? রাহুল রায়চৌধুরীর ছেলে বাড়ি চলে গেছে শুনে একটু মন খারাপ হয়ে গেল অমৃতার। দেখুন, আপনার ঠাকুমার অপারেশন তো আমি করেছি, কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে ওনার জ্ঞান ফেরা পর্যন্ত। তার আগে পর্যন্ত কিন্তু কিছুই বলা সম্ভব নয়। তবে আমি আমার দিক থেকে সবটুকু চেষ্টাই করেছি। কথাটা শুনে রাহুল যেন অনেকখানি স্বস্তি পেল। মনটা অনেক হালকা হয়ে গেল রাহুলের। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই রাহুল অমৃতাকে বলল, আমি কি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি? রাহুলের মতন এমন একজন এলিজেবল হ্যান্ডসামের সঙ্গে একই গাড়িতে বাড়ি ফেরা যে কোনো মেয়ের কাছে সৌভাগ্যের বিষয়। অন্য যে কেউ হলেই হয়তো রাজি হয়ে যেত। অমৃতারও যে একটা হালকা আকর্ষণ রাহুলের ওপর তৈরি হচ্ছিল এটা অস্বীকার করা যায় না। কিন্তু জোর করে সেটা মন থেকে দূর করে অমৃতা বলল, না না ধন্যবাদ, অঞ্জলি মামি আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন, আমি ওই গাড়িতেই বাড়ি ফিরে যাচ্ছি। ঠিক আছে, যেমন আপনি ভালো বোঝেন। অমৃতা পায়ে পায়ে করিডোর ধরে এগিয়ে গেল। এত রাতে একা অমৃতাকে শুধু ড্রাইভারের ভরসায় ছেড়ে দিতে ইচ্ছা করছিল না রাহুলের। সে একটু দূরত্ব বজায় রেখে অমৃতার পিছন পিছন চলতে লাগল। করিডোর পার করে ওয়েটিং লঞ্চের সামনে এসে ফোন বার করল অমৃতা। রাহুল যেহেতু অনেকটা পিছনে নিজেকে গোপন করে আসছিল, তাই জন্য অমৃতা ওকে দেখতে পেল না। রাহুল কিন্তু অমৃতার ফোনে বলা কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল। অমৃতা ওর সেক্রেটারি শ্রেয়াকে ফোন করে বলল, শ্রেয়া, আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। রাহুল রায়চৌধুরী আর ওনার ছেলের সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাকে আমায় জোগাড় করে দিতে হবে। কথাটা শুনে দারুণ চমকে গেল রাহুল। অমৃতার আচার আচরণ দেখে তো মনে হয় রাহুলের ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এখন ফোনে সে কাউকে রাহুলের ব্যাপারে ইনফরমেশন বার করে দিতে বলছে। কিন্তু কেন? অমৃতার উদ্দেশ্যটা কি? আর শুধু তো রাহুল সম্পর্কে নয়, রাহুলের ছেলে সম্পর্কেও অমৃতার এত কৌতূহল কিসের? অমৃতা যেন দিন দিন তার কাছে একটা জীবন্ত ধাঁধা হয়ে উঠছিল। আর এই ধাঁধাই তার অজান্তে অমৃতার প্রতি তার আকর্ষণকে বাড়িয়ে তুলছিল। চিন্তান্বিতভাবেই রাহুল আবারও আইসিইউর সামনে চলে আসে। ঠাম্মার এখন জ্ঞান ফিরবে না। সে জানে এত বড় অপারেশনের পর এত তাড়াতাড়ি জ্ঞান ফেরে না। সে তাই আইসিইউর সামনে বসে অপেক্ষা করতে লাগল। অমৃতা শ্রেয়াকে রাহুলের ব্যাপারে জিজ্ঞেস করতেই শ্রেয়া মজা করে বলল, কি ব্যাপার ম্যাডাম, রাহুল রায়চৌধুরী সম্পর্কে এত খোঁজ খবর নিচ্ছেন? স্মেলিং সামথিং ফিশি? আমি বলেছিলাম না, রাহুল রায়চৌধুরীর মতো হ্যান্ডসাম আর একটাও হয় না। মানবেন তো এবার সে কথা? ওই ঠিকঠাক আর কি। শ্রেয়া অপর পাশ থেকে উচ্ছ্বসিত হয়ে বলল, কি বলছেন কি ম্যাডাম? আপনার মুখ থেকে ঠিকঠাক শব্দটা শোনা মানে তো সেটা আসলে এক্সেলেন্টের প্রতিশব্দ। তার মানে আপনি মনে করছেন রাহুল রায়চৌধুরী হ্যান্ডসাম, কি তাই তো? আচ্ছা ঠিক আছে বাবা, মানছি উনি হ্যান্ডসাম। না না বলুন না ম্যাডাম, আপনারা কি পরস্পর কোনো সম্পর্ক তৈরির কথা ভাবছেন? আচ্ছা, স্যার আপনাকে কিছু বলেছে নাকি আপনি স্যারকে বলেছেন? উফ, আমি তো ভাবতেই পারছি না। আর বেশি ভাবার দরকারও নেই। কবে রাধা নাচবে আর সেজন্য মন তেল ঢালা শুরু। আপাতত তোমাকে যে গুরুত্বপূর্ণ কাজটা দিয়েছি সেটা কাল সকালের মধ্যে করে ফেলো দেখি। আমার কিন্তু তথ্যগুলো ভীষণ ভীষণ প্রয়োজন। শ্রেয়া বলল, কিছু চিন্তা করবেন না ম্যাডাম, আমি একদম সব খোঁজ খবর নিয়ে নিচ্ছি। ফোনটা রেখে পার্কিং এরিয়ার কাছে পৌঁছে অমৃতা দেখল তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে ড্রাইভার। গাড়িতে উঠে সিটে মাথা হেলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল অমৃতা। কিছুক্ষণ পর ড্রাইভারই ডাকলো অমৃতাকে, অমৃতা ম্যাডাম উঠে পড়ুন, আমরা এসে গেছি। অমৃতা চোখ মেলে দেখলে মুখার্জি কুটিরের বিরাট ফটক দিয়ে গাড়ি ঢুকছে। কুটির নামে হলেও বাড়িটা প্রাসাদের চেয়ে কম কিছু নয়। ধীর পায়ে অমৃতা দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে।
সামনে বিরাট ড্রয়িং রুমে বাড়ির সব সদস্যরাই বসেছিল। তার মধ্যে সবচেয়ে আগে যাকে অমৃতা দেখল তিনি একজন ৮০ বছরের বৃদ্ধা। তিনি বারবার মাথা নাড়ছিলেন, যেন অনুভবে কিছু বোঝার চেষ্টা করছিলেন। তার নড়াচড়া দেখে অমৃতার বুঝতে অসুবিধা হলো না যে ভদ্রমহিলা অন্ধ। সম্ভবত ইনি অমৃতার দিদিমা। দরজায় শব্দ হতেই ভদ্রমহিলা সেই শব্দ শুনে উত্তেজিতভাবে বললেন, সে কি এসে গেছে? ও বৌমা, সে কি এসে গেছে? হ্যাঁ মা, ও এসেছে, ওই তো তোমার নাতনি। উত্তেজিতভাবে হাতড়াতে হাতড়াতে ভদ্রমহিলা তার 2 হাত বাড়িয়ে দিলেন। অমৃতার বুকের ভিতর যে কি উথাল পাথাল চলছে তা বলে বোঝাবার নয়। সে বুঝতে পারছে তার দিদিমা তার দিকেই হাত বাড়িয়ে দিয়েছে, তাকে কাছে টেনে নেওয়ার জন্য। পায়ে পায়ে অমৃতা এগিয়ে এলো দিদিমার কাছে, দিদিমার পা ছুলো। আর তখনই ভদ্রমহিলা অমৃতাকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরলেন। তার 2 চোখ ভিজে যাচ্ছে জলে। কাঁপা কাঁপা গলায় তিনি বলছেন, তোর নাম অমৃতা? তুই আমার স্নিগ্ধার মতো দেখতে? তুই আমার মেয়ে স্নিগ্ধার মেয়ে, আমার স্নিগ্ধার অংশ। বৃদ্ধার হাত থরথর করে কাঁপছে। অমৃতার ভেতরটা যেন শিহরিত হচ্ছে। মায়ের স্পর্শ পায়নি অমৃতা, কিন্তু এই ভদ্রমহিলা তার মায়ের মা। অমৃতারও চোখ ভিজে উঠছে আবেগে। দিদিমার পাশেই বসেছিল একটি বছর 20 মিষ্টি মেয়ে। সে উঠে এসে দিদিমার গলা জড়িয়ে ধরে বলল, ও ঠাম্মি, অমৃতা দিদিকে না একদম স্নিগ্ধা পিসির মতো দেখতে। দেখে মনে হচ্ছে যেন ছবির অ্যালবাম থেকে পিসি বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। মেয়েটির চোখ মুখের গড়ন দেখে বলে দিতে হয় না যে সে অঞ্জলি মামির মেয়ে। তুই তো এমন করে বলছিস যেন তোর পিসিকে তুই কত চিনিস। তুই তো তোর পিসিকে কখনো চোখেই দেখিসনি। মেয়েটির নাম শ্বেতা। সে হেসে বলল, তাতে কি, আমি সেই ছোট্ট থেকে পিসির কত ছবি দেখি বলতো। সত্যি মা, অমৃতা দিদিকে কি অদ্ভুতভাবে একদম পিসির মতো দেখতে, তাই না? সেই মুহূর্তে অমৃতার মনে হলো তার সারাদিনের সমস্ত ক্লান্তি কষ্ট যেন কোনো অলৌকিক উপায়ে মুহূর্তের মধ্যে উড়ে গেল। একে কি বলে গুরুজনের আশীর্বাদের মহিমা। আপনজনের স্পর্শ যে কেমন হয় এই প্রথম তা অনুভব করছিল অমৃতা। এতগুলো বছর কত কষ্টে কেটেছে তোমার মাকে ছাড়া, অথচ তোমার দিদিমা জীবিত থেকেও তোমার জন্য কিছু করতে পারেনি। বলতে বলতে কেঁদে ফেললেন দিদা। অঞ্জলি মামি দিদিমার কাছে এসে তাকে সান্ত্বনা দিতে দিতে বললেন, মা, কেন একই রকম করছেন? এখন তো অমৃতা আমাদের কাছে এসে গেছে। এতদিন যে ভালোবাসা আপনি ওকে দিতে পারেননি, এখন না হয় সেই ভালোবাসায় ওকে ভরিয়ে দেবেন। কিন্তু এখন অনেক রাত হলো, এরপর আপনি জেগে থাকলে আপনার শরীর খারাপ হবে। ও তো আমাদের কাছেই থাকবে, অনেক গল্প করার সময় পাবেন। আজকে কি সব গল্প করে ফেলবেন? রাত 2টো বাজতে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুড়ো হয়ে গেছি, তাই চোখেও দেখি না। তাই আমার কাছে কি বা দিন কি বা রাত। তবে হ্যাঁ দিদিভাই, তুই এই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সারা বাড়ি কেমন আলোয় ভরে গেছে। শ্বেতা দিদিমার হুইল চেয়ার ধরে তাকে তার শোবার ঘরে নিয়ে গেল। অঞ্জলি মামি অমৃতাকে বললেন, এসো মা, তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় একটা ঘরের সামনে এলো অমৃতা আর অঞ্জলি মামি। ঘরে ঢুকে আলো জ্বালিয়ে মামি বললেন, এই ঘরটা ছিল তোমার মায়ের। যেমন সুন্দর করে গোছানো ছিল তেমনি রেখে দিয়েছি আমরা। শুধুমাত্র ঝাড়পোছ করা ছাড়া কোনো পরিবর্তন করিনি। এখন থেকে এই ঘরই তোমার ঘর। সারাদিনের পরিশ্রমে অনেক ক্লান্ত তুমি, এখন শুয়ে পড়ো। অমৃতা দেখল হিয়া আগে থেকেই বিছানায় ঘুমিয়ে পড়েছে। অমৃতা হিয়ার পাশে শুয়ে পড়ল, আর শোবার সঙ্গে সঙ্গে তার চোখে নেমে এলো রাজ্যের ঘুম। অমৃতার মনে হয়েছিল বোধহয় কয়েক মুহূর্তেই সে ঘুমিয়েছে। এমন সময় তার মোবাইল বেজে উঠতে সে জেগে উঠল। সারা রাত তার বালিশের নিচে চাপা ছিল মোবাইল। সেই মোবাইলের ভাইব্রেশনে ঘুম ভেঙে গেল। অমৃতা চোখ মেলে দেখল সকাল 9টা বেজে গেছে। পাশে হিয়াও নেই। ঘরের দরজায় ধাক্কা দিচ্ছেন অঞ্জলি মামি। উত্তেজিত গলায় বলছেন, মা অমৃতা, তাড়াতাড়ি ওঠো,
হাসপাতাল থেকে ফোন এসেছিল। রাহুলের ঠাকুমার মনে হয় কিছু বাড়াবাড়ি হয়েছে, তোমাকে হাসপাতাল থেকে ডেকে পাঠিয়েছে। কি এমন ঘটলো যে হাসপাতাল থেকে ফোন এলো অমৃতার কাছে? তবে কি রাহুলের ঠাকুমার অপারেশন ব্যর্থ হয়ে গেল? আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।